সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে, বাংলা থাকবে, অঙ্ক শেখাও যায়। আমার প্রাণের প্রিয় ছাত্রছাত্রীরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আমাদের ক্লাস আশা করি তোমাদের ভালোই লাগছে। তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো আমরা যেভাবে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, সেটা সেইভাবে করছো, অর্থাৎ কাঠি, কার্ড এইসব দিয়ে হাতে কলমে করছো। তো আজ আমাদের ক্লাসে যে যে বিষয়গুলো জানবো আমরা একটু বলে নিই তোমাদের। আজকে তোমাদের তিনজন ছোট্ট ছোট্ট বন্ধু, তারা বিভিন্ন বিষয়ে ক্লাস নেবে, বলবে। তানিয়া দাসমোদক তোমাদের একটি ইংরেজি ছড়া টমেটোজ আর রেড যেটা আছে না, সেটা গেয়ে গেয়ে নেচে নেচে করবে। আর শুভাংশু তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবে। এই যে আমরা বারবার তোমাদের বলছি সাবান দিয়ে হাত ধুতে হবে, তো এই সাবান দিয়ে কখন কখন আমরা হাত ধোবো এবং কিভাবে ধোবো তার পদ্ধতিমালা নিয়ে রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান মেলায় ও বলেছিল। সেই ভিডিও রেকর্ডিং আমরা আজকে শুনব। আজ আমরা আরেকজন ছোট্ট বন্ধু বহুদূর থেকে আমাদের ভিডিও পাঠিয়েছে। আমাদের এই ক্লাস সে দেখছে হাওড়া জেলা থেকে, বেলুড় গার্লস স্কুলের প্রাইমারি সেকশনের সুজন। সে আমাদের সুন্দর একটি বিজ্ঞানের মজার পরীক্ষা দেখিয়েছে, যেটা আমাদের এই ক্লাস থেকে সে দেখেছিল, সেইটা আমরা দেখব। আর তোমাদের আজ আমরা আয়তনের গল্প বলবো। আয়তন মানে যে কোনো জিনিসকে আমরা কিভাবে মাপতে পারি। এই যে ডিমটা ডুবার পরে, ডিমটা তুমি যখনই জলের দিচ্ছ, জলটা উঠে যাচ্ছিল, যে পরীক্ষাগুলো আমরা করেছিলাম, সেই পরীক্ষাগুলোতে এই যে জলটা উঠছে, এইটা কতটা উঠছে, কিভাবে মাপবো, এই ব্যাপারটা কি, তার একক কি, এইসব নিয়ে একটা আলোচনা আমরা করব। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর তোমরা যারা আছো একটু মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে এবং হাতে কলমে করার চেষ্টা করবে। সোমেন স্যার তোমাদের অ্যাডভেঞ্চার বর্ষায় বলে যে গদ্যাংশটি পড়ানো শুরু করেছিলেন, আজ তার দ্বিতীয় পর্ব। আর আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানব। তোমরা জানো এখন বর্ষাকাল, চারদিকে প্রচুর সাপের কামড়ের ঘটনা ঘটছে। এই নিয়ে তো আমাদের ক্লাসে ডক্টর দয়ালবন্ধু মজুমদার বলেই ছিলেন। কিন্তু তুমি কি জানো এমন একটি সাপের কামড় আছে, কালাজ, যেটা কামড়ালে একেবারে বোঝাই যায় না সাপে কামড়েছে, লক্ষণ দেখে বুঝতে হয়। এবং তোমার সবচেয়ে কাছে সেই হাসপাতালেই সাপের কামড়ের চিকিৎসা আছে যেখানে রাতে রুগী ভর্তি থাকেন। এই বিষয়টা নিয়ে একটি খবর তোমাদের শোনাবো। রাধানগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমাদেরই এক প্রাক্তন ছাত্র সাপের কামড় সন্দেহ করে হাসপাতালে গিয়েছিল। তারপর কি হয়েছিল সেই গল্প আমরা আজকে দেখব, বুঝব। এটা একটা অত্যন্ত জীবনদায়ী তথ্য, আমাদের সবার জেনে রাখা দরকার। তাহলে চলো আজ আমরা আমাদের ক্লাস শুরু করি তানিয়ার ইংরেজি একটি গান দিয়ে। নমস্কার, আমি একটি ইংরেজি ছড়া বলে শোনাচ্ছি। Tomatoes are red. Tomatoes are red. Rings are green. Tomatoes are red.
দেখলে তো তানিয়া কি সুন্দর ইংরেজি গানটা করলো। তাহলে তোমরাও এই কবিতাটা গাওয়ার চেষ্টা করো, না দেখে লেখার চেষ্টা করো, বানানগুলো মুখস্থ করে নাও। এরপর চলো আমরা চলে যাই শুভাংশুর কাছে। রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র। সে তোমাদের বলবে কখন আমরা সাবান দিয়ে হাত ধোবো এবং কিভাবে ধোবো। রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় আয়োজিত বিজ্ঞান মেলায় এই বিষয়টিও বলেছিল, তারই রেকর্ডিং। নমস্কার, আমার নাম শুভাংশু দত্ত। আমি আপনাদের বলবো কখন কখন সাবান দিয়ে হাত ধুতে হয় এবং কিভাবে হাত ধুতে হয়। শৌচের পরে সাবান দিয়ে হাত ধুতে হয়, রান্না করার আগে সাবান দিয়ে হাত ধুতে হয়, খাবার আগে সাবান দিয়ে হাত ধুতে হয়, নোংরা জিনিস পরিষ্কার করলে সাবান দিয়ে হাত ধুতে হয়, বাচ্চাকে খাবার খাওয়ানোর আগে সাবান দিয়ে হাত ধুতে হয়, ঘর পরিষ্কার করলে সাবান দিয়ে হাত ধুতে হয়, বাইরে থেকে খেলে এসে সাবান দিয়ে হাত ধুতে হয়। প্রথমে সাবান নিলাম, জল তুমি নিলাম। বলো, আমি এবারে সাবান ধোয়ার হাত ধোয়ার ধাপগুলি বলছি, বলো। আমি আপনাদের সাবান দিয়ে হাত ধোয়ার ধাপগুলি বলছি। প্রথমে জল দিলাম, সাবান দিলাম, তালু আঙুলের ভাগ, হাতের পিছন, এই হাতের পিছন, বুড়ো আঙুল, এই হাতের বুড়ো আঙুল, নখের টোকা, এই হাতের নখের টোকা, কবজি, এই হাতের কবজি, হাত ধুয়ে দিলাম। বাহ, খুব সুন্দর। বুঝতে পারলে কেমন ভাবে হাত ধুতে হয়? সবাই হাত তালি দাও একটা। চলো এরপর আমরা চলে যাই আয়তনের গল্পে। অর্থাৎ কোনো জিনিসের আয়তন বলতে কি বোঝায়, আয়তন আমরা কিভাবে মাপবো, আয়তনের একক কি, এইসব নানা বিষয় নিয়ে আমরা একটি আলোচনা করে নিই, হাতে কলমে বুঝে নিই। এবং এরপর আমরা কিন্তু একটা মাপনী চং নিজেরাই বানাবো। হ্যাঁ, আমাদের বানাতে হবে, খুব সহজ। চলো আমরা আলোচনাটায় যাই। প্রিয় ছাত্রছাত্রীরা, এই আয়তনের গল্পের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা আয়তনের গল্প শিখব। তোমরা জানো যে আমরা মাপতে শিখেছি, দৈর্ঘ্য মাপতে শিখেছি, আমরা ভর মাপতে শিখেছি। আজ আমরা আয়তন মাপতে শিখব। তোমরা কখনো কখনো দেখেছো আমাদের কারোর শরীর খারাপ হলে আমাদের কোনো বাচ্চা ছেলের যে ট্যাবলেট বা ক্যাপসুল গিলে খেতে পারে না, তাকে অনেক সময় ডাক্তারবাবুরা এরকম ওষুধ দেন এবং ওষুধের মাথায় এইরকম একটা ছিপি থাকে এবং দেখো এই ছিপির গায়ে লেখা থাকে 5 ml, 10 ml, এই যে এখানে লেখা থাকে। আবার ডাক্তারবাবু আমাদের বলে দেন যে প্রতিদিন 5 ml করে ওষুধটা খাওয়াতে হবে দিনে 2 বার। তাহলে 5 ml ব্যাপারটা শুধুমাত্র বুঝতেই পারছো আমাদের অঙ্কের নাম্বার ভালো পাওয়ার জন্য নয়, আমাদের সারা জীবন কাজে লাগবে। অর্থাৎ এই যে ml এর ধারণা, ml মানে কি। আবার ধরো তোমরা জানো যে কারোর যদি পাতলা পায়খানা হয়, শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ জল বেরিয়ে যায়, তখন তাকে এইরকম একটা প্যাকেট দেওয়া হয়, ওআরএস এর প্যাকেট। এই ওআরএস এর প্যাকেটের গায়ে তুমি যদি দেখো কিভাবে এটা বানাতে হবে, সেখানে লেখা আছে ভালো করে, ডিজলভ এন্টায়ার কন্টেন্ট অফ দ্য স্যাশে ইন 1 লিটার অফ ড্রিঙ্কিং ওয়াটার। অর্থাৎ পুরোটা 1 লিটার জলে আমাকে গুলতে হবে। তাহলে 1 লিটারের ধারণাটা কি মনে হচ্ছে? শুধুমাত্র অঙ্ক ক্লাসে নাম্বার পাওয়ার জন্যে? না, নয়। অঙ্কের ধারণা
আমাদের এই যে এককের ধারণা, এই ধারণাগুলো আমাদের যদি ভালো করে আমরা তৈরি করি, সারা জীবন আমাদের কাজে লাগবে। তাহলে আজ চলো আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করব যে কি করে কোনো জিনিসের আয়তন মাপতে হয়। তো তোমাদের দেখো, আমি এখানে এক মগ জল নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এই মগটার জলটা হচ্ছে 1 লিটার, এটা আমি মেপে নিয়েছি। তো তোমাদের কাছে মাপার জন্যে এইরকম একটা মাপনী চোঙ যদি থাকতো তাহলে ভালো হতো না? এই মাপনী চোঙ যদি তুমি দেখো, এই মাপনী চোঙের গায়ে দেখো ছোট ছোট করে লেখা আছে 50, 100, 150 এরকম করে দাগ দেওয়া আছে এখানে ছোট ছোট। তোমরা যদি কাছ থেকে দেখাই তোমরা দেখতে পাবে এখানে 50, 100, 150 এরকম দাগ দেওয়া আছে। এবং এইটা তার মধ্যে আবার এই 50 এবং 100-র মধ্যে আবার আরো ছোট ছোট দাগ দেওয়া আছে। তাহলে এগুলো কতটা, এগুলো কি, এই ব্যাপারগুলো আমরা চলো আজকে একটু বুঝে নিই। তাহলে আমাদের আজ আমরা মাপবো যেটা, সেটা হচ্ছে আয়তন। আমি তোমাদের দেখাই, আমি 1 গ্লাস জল নিচ্ছি। এই দেখো এখানে আমি একটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি। এই প্লাস্টিকের গ্লাসে দেখো, প্লাস্টিকের গ্লাসে আমরা জল নিয়েছি, তুমি দেখতে পাচ্ছ। এরপর আমি একটা, এই দেখো, কাগজি লেবু নিলাম। এই কাগজি লেবুটা নিয়ে আমি যাই এই গ্লাসটার মধ্যে দিয়ে দিলাম, তুমি দেখতে পাচ্ছ জলটা উঠে গেল। এই জলটা যে উঠে গেল, কতটা উঠলো সেইটা যদি আমরা মাপতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে এই লেবুটার আয়তন কতটা। তাহলে আমাদেরকে মাপতে হবে। কিন্তু তুমি বলবে আমার কাছে তো এরকম একটা মাপনী চোঙ নেই। কোনো চিন্তা করো না, তোমার কাছে নিশ্চয়ই তুমি এরকম একটা সিরিঞ্জ জোগাড় করতে পারবে পুরনো। তুমি বাবা মাকে বলবে যে আমার জন্য একটা সিরিঞ্জ জোগাড় করে দাও। এবং এই সিরিঞ্জের গায়ে যদি তুমি দেখো, দেখবে এখানে লেখা আছে 10, এখানে লেখা আছে 20 এবং এটাই হচ্ছে ml। তাহলে এই ml ব্যাপারটা কি, চলো আমরা একটু বুঝে নিই। ml ব্যাপারটা হচ্ছে মিলিলিটার। তোমরা জানো যে আমরা যখন দৈর্ঘ্যের মাপ পড়েছিলাম, অর্থাৎ কোনো জিনিসটা কতটা লম্বা সেইটা মাপার জন্য যখন আমরা ফিতে ব্যবহার শিখেছিলাম, সেই ফিতের ব্যবহার করতে যে আমরা এই যে তোমরা যখন এরকম ফিতের ব্যবহার করেছিলে তখন তোমরা দেখেছিলে যে এই 1 মিটার দৈর্ঘ্যকে যদি আমরা ছোট ছোট ভাগগুলো, এই যে ভাগগুলো এগুলো হচ্ছে সেন্টিমিটার, এবং সবচেয়ে ছোট যে ভাগগুলো অর্থাৎ 1 মিটারকে 1000 ভাগ করলে পাই আমরা 1 মিলিমিটার। ঠিক সেই রকম 1 লিটারকে যদি তুমি 1000 ভাগ করো তাহলে পাবে 1 লিটার। তাহলে চলো আমরা একটু বুঝে নিই ব্যাপারটা। দেখো আমার কাছে একটা ব্লক আছে। এই ব্লকটা যদি তুমি মাপো তাহলে দেখবে এটার মাপ হচ্ছে নিখুঁতভাবে, এইদিকে হচ্ছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 10 সেন্টিমিটার প্রস্থ এবং উচ্চতা অর্থাৎ হাইট যেটা আমরা বলি সেটাও 10 সেন্টিমিটার। তার মানে এই যে ব্লকটা এটা হচ্ছে দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আর এইটার প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। আর এইটার উচ্চতা এইটাও কত জানো, 10 সেন্টিমিটার। তোমরা মেপে দেখলে
তাহলে এই তিনটেকে যদি আমরা গুণ করে দিই, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটেকে যদি আমরা গুণ করে দিই, এটাকেই বলবো আয়তন। চতুর্থ শ্রেণীর পাঠ্য বইয়ে তোমাদের যে এই অংশটা আছে, সব কিছুর জন্য কি লাগে? জায়গা লাগে। তাহলে তুমি বুঝতে পারছো, যে কোনো বস্তু যদি কোথাও থাকে তার একটা জায়গা লাগে। তাহলে দেখো, আমরা দেখেছিলাম যে এখানে যে উচ্চতায় জলটা ছিল, আমি যখনই কাগজি লেবুটা দিয়ে দিলাম তখনই জলটা উঠে গেল। তাহলে যতটা জল উঠলো সেটা হচ্ছে এই কাগজি লেবুটা ওই জলের জায়গায় চলে যাওয়ায় জলটা উঠে গেল। তাহলে এই যে ব্যাপারটা, অর্থাৎ কোনো বস্তু যতটা জায়গা জুড়ে থাকে তাকে বলে বস্তুর আয়তন। এই আয়তনের একক তাহলে কি? এই আয়তনের একক হচ্ছে, আমরা সেটাই বের করব। দেখো, এই তিনটাকে যদি তুমি গুণ করো, তাহলে 10 গুণিত 10 গুণিত 10, তিনটেকে যদি গুণ করো তাহলে তুমি পাবে 1000। 10 10 100 আর 100 10 1000। এইটাকে কি বলে জানো তো? সেন্টিমিটার। এই এককগুলোকেও গুণ করে দিতে হবে। সেন্টিমিটার গণিত সেন্টিমিটার গণিত সেন্টিমিটার, তিনটে সেন্টিমিটারের গুণ। গণিত সেন্টিমিটার। এইটা তুমি আস্তে আস্তে বড় হয়ে জানবে যে এইটাকে বলে সেন্টিমিটার ঘন। ঘন সেন্টিমিটার। গণিত সেন্টিমিটার। এইটাই হচ্ছে 1000 ঘন। এটাকে বলে ঘন। ঘন সেন্টিমিটার। এটাই হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। তার মানে তুমি যদি 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটারের কোনো একটা বস্তু নাও, এই যে এইরকম যদি একটা তুমি বস্তু নাও, যার প্রত্যেকটা দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলোই কিন্তু 1 সেন্টিমিটার। তাহলে এইটা, এই বস্তুটা, এর আয়তনকে বলে 1 ঘন সেন্টিমিটার। এটাই মানে হচ্ছে 1 মিলিলিটার। হ্যাঁ, এটাই হচ্ছে 1 মিলিলিটার। অর্থাৎ এইরকম যদি একটা তুমি বরফের টুকরো নাও, সেটাকে যদি গলে যায়, দিয়ে তুমি যদি এখানে দাও, তাহলে তুমি পাবে 1 ঘর যাবে। যদি তুমি দুটো এরকম বরফের টুকরো গলিয়ে দাও, তাহলে 2 ml। এরপর তুমি এই যে ইঞ্জেকশনের সিরিঞ্জ রয়েছে, দেখো এই যে ইঞ্জেকশনের সিরিঞ্জ, এখানে দেখো আমার কটা ঘর রয়েছে? 1 2 3 4 5। অর্থাৎ এই 5টা ঘরে 10 ml মিলিলিটার। তার মানে একটা ঘরে হচ্ছে 2 মিলিলিটার। তাহলে এইরকম দুটো টুকরো যদি গলে যায়, এইরকম দুটো টুকরো যদি গলে যায়, দুটো টুকরো জল, বরফ যদি গলে যায়, তাহলে এতটা জায়গা ভর্তি হবে। এই এতটা জায়গা, এতটা জায়গা। তার মানে এইরকম দুটো টুকরো বরফ গলে গেলে তোমার এতটা জায়গা হবে। আর এইরকম যদি 10টা বরফের টুকরো, অর্থাৎ 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 10টা বরফের টুকরো, মানে এইরকম একটা যদি বরফের টুকরো তুমি বানাও, এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার। তাহলে এইরকম যদি একটা তুমি বরফের টুকরোকে গলিয়ে নাও, তাহলে তুমি পাবে এই 10 ml। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম?
চলো আমরা লিখে নিই। এইটাকেই বলে 1 লিটার। এটাকেই বলে 1 লিটার। হ্যাঁ, তাহলে এই রকম একটা বরফের টুকরো যদি গলে যায় এই রকম, অর্থাৎ 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার একটা যদি বরফের বাক্স, সেটা যদি গলে যায়, বক্স তুমি বানালে দিয়ে সেটাকে যদি গলিয়ে দাও, তুমি পাবে 1 লিটার জল। ঠিক আছে, একটু এদিক ওদিক হবে কিন্তু মোটামুটি সমান হবে। হ্যাঁ, একটু, খুব অল্প। তো যাই হোক, তোমাদের বোঝার জন্য আমি বললাম। তাহলে এই রকম বলো তো, তাহলে এই রকম কটা টুকরো দিয়ে এটা বানানো হয়েছে? এই রকম কটা টুকরো দিয়ে এটা বানানো হয়েছে? এই বক্সটার মধ্যে কটা এই রকম টুকরো আছে? তুমি দেখে বুঝতেই পারছো, 1000টা। তার মানে 1000 ml, 1000 মিলিলিটার মানে 1 লিটার। তাহলে বুঝতে পারলে তুমি, আমার এই আয়তনের একক হচ্ছে, তাহলে আমরা লিখব, তাহলে আমরা কি লিখব? আয়তনের একক কি? লিটার। আর আরেকটা জিনিস আমাদের জানতে হবে, 1 লিটার সমান 1000 কি মিলিলিটার। লিটার বোঝা গেল? 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে বুঝতে পারলে তুমি? তাহলে এরপর আমি এই মাপনী চোঙ একটা জল দিয়ে মেপে দেখার চেষ্টা করি, তোমরা বুঝতে পারছো কি না। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা দেখো, আমরা বোঝার চেষ্টা করি যে তাহলে চলো আমরা আমাদের বাস্তব জীবনে কিছু জিনিস আমি এনেছি, সেই জিনিসগুলো তোমাদের দেখায় যে কোথায় এটার আয়তনটা লেখা থাকে। যেমন এটা একটা হ্যান্ড স্যানিটাইজার। এই হ্যান্ড স্যানিটাইজারের আয়তনটা কোথায় লেখা আছে দেখো, এই দেখো এখানে লেখা আছে 200 ml। 200 ml, তাহলে এই জায়গাটা লেখা আছে দেখো 200 ml মানে 200 মিলিলিটার। তার মানে এই রকম তুমি যদি এই জলের কণাটা দিয়ে, এই যে তরল বস্তুটা দিয়ে এরকম ঘনক বানাতে পারো, তাহলে এই রকম ঘনক হবে 200টা। বোঝাতে পারলাম? তাহলে এইটা হচ্ছে 1 ml, আর এখানে ধরেছিল 200, কমে গেছে, এখন আমি ব্যবহার করেছি। এরপর দেখো এই একটা ওষুধ, এই ওষুধটায় আমরা দেখতে পাচ্ছি এর আয়তন লেখা রয়েছে 100 ml। এই দেখো এখানে লেখা রয়েছে 100 ml। এই দেখো এখানে লেখা রয়েছে 100 ml। তার মানে এই বস্তুটার মধ্যে, এই ওষুধটার খাপের মধ্যে যতটা ওষুধ আছে তার আয়তন হচ্ছে এই রকম 100টা। এই 100টা ব্লক, মানে এই ভিতরে লিকুইডটাকে যদি তুমি জমিয়ে দিয়ে পিস পিস করে বরফির মতো কাটতে পারতে, তাহলে এই রকম 100টা গলে গিয়ে এই রকম হবে। বোঝাতে পেরেছি? তাহলে আমরা দুটো জিনিস দেখলাম। এরপর দেখো আমি তোমাদের একটা অত্যন্ত জীবনদায়ী ওষুধ সেটা তোমাদের সামনে এনেছি। এটা হচ্ছে নর্মাল স্যালাইন। এটাকে দেখো ইংরেজিতে বলে NS, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন। অর্থাৎ আমরা যে লবণ খাই, অর্থাৎ যে সাদা নুন আমরা খাই, সেই নুনটা এখানে মেশানো আছে। এই নুন জলটা হচ্ছে একটা অত্যন্ত জীবনদায়ী ওষুধ। আমাদের যখন শরীর থেকে পাতলা পায়খানা বেরিয়ে, লবণ জল বেরিয়ে যদি এমন কেউ হয় সে ওআরএস না খায়, ওআরএস খায়নি, তাহলে কি হবে না
তার শরীর থেকে লবণ জল বেরিয়ে যায় এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শরীর সেটাকে সহ্য করতে পারে, তারপরে হলে কিন্তু কি হবে, তার মৃত্যু ঘটবে। তো তখন ডাক্তারবাবুরা একদম সরাসরি শিরার মধ্যে দিয়ে এটা ঢুকিয়ে দেন। তো এই নর্মাল স্যালাইনটা যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে এই নর্মাল স্যালাইনটা রয়েছে, এই দেখো এখানে রয়েছে 500 ml। নর্মাল স্যালাইনটার গায়ে লেখা রয়েছে 500 ml। তার মানে এই রকম এই নর্মাল স্যালাইনের ভেতরে যে তরলটা রয়েছে, নুন জলটা রয়েছে, সেগুলোকে যদি তুমি ঠান্ডা করে জমিয়ে বরফের মতো করে নিতে পারো, তাহলে এই রকম 500টা টুকরো তোমার হবে। তাহলে 500 ml মানে বুঝতে পারছো, এইরকম দুটো মানে 1 লিটার। তাহলে এইটা হচ্ছে 500 ml। আমার এই যে তুমি দেখো তোমার সামনে যে এখানে এই যে আমি একটা মগ নিয়েছি, এই মগের মধ্যে যে জলটা আছে সেটা হচ্ছে 1 লিটার। তাহলে তোমরা বুঝতে পারলে। আর এই যে আরেকটা শেষ তোমাদের উদাহরণ দেখাই, এই যে ছোট্ট দেখো, এই যে তোমাদের আমাদের ওষুধের খাপের মাথায় থাকে, এগুলো হচ্ছে দেখো এখানে লেখা রয়েছে 2 ml, 2.5 ml ইত্যাদি লেখাগুলো এখানে রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এইগুলো হচ্ছে আমরা এই যে 2 ml মানে 2.5 ml মানে হচ্ছে এইরকম 2.5টা, অর্থাৎ ওষুধটা ঢালতে হবে, ঢাললে যতটা উঠবে। তো এই মাপনি চোঙ দিয়ে আমরা কোনো জিনিসকে মাপতে পারি। তোমাদের একটা যে কোনো বস্তুকে আমি মেপে দেখাই, চলো। তাহলে প্রথমে মাপনি চোঙে আমাকে জল নিতে হবে। দেখো আমি এখানে যে জলটা নিয়েছি, তরলটা নিয়েছি, তোমরা তরলটাকে একটা দাগের মতো দেখতে পাই, বক্র দাগ নয়, একটা সোজা দাগের মতো দেখতে পাই। তুমি এই ওপর থেকে দেখলে তোমাদের আই লেভেল শেখানো হয়েছে, ওপর এটা যেমন এখন তুমি বিলো আই লেভেল, অর্থাৎ এটা তোমার আই লেভেলের নিচে আছে, আর তোমাকে চোখটা নিয়ে যেতে হবে এইভাবে, এই, তাহলে তুমি জলতলটাকে একটা দাগের মতো দেখতে পাবে। তাহলে চলো আমরা আই লেভেলে রেখে দেখি। এই দেখো আমরা বস্তুটাকে আই লেভেলে রেখেছি। দেখো এটা হচ্ছে বিলো আই লেভেল। এই যে তুমি দেখো, যদি এইভাবে দেখো, তুমি দেখো তরলটাকে তুমি কিরকম গোল মতো দেখছো, আর যদি এইভাবে দেখো, তুমি একটা দেখো, আমরা দেখতে পাচ্ছি এটা রয়েছে, হ্যাঁ আমরা মোটামুটি এটাকে এই দেখো এইভাবে আমরা চোখটা রেখে দেখব, এটা আমরা দেখতে পাচ্ছি 200 ml এর কাছাকাছি হয়েছে। এরপর আমরা এটার দুশো 50-এর কাছাকাছি। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি জলতলটা ছিল কততে, ঠিক এই ঘরটায় ছিল, অর্থাৎ 200 ঘরে ছিল। এখন যখন আমি জলতলটা এরকম ছিল, এরপর যখন আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিতে আমার 200 ঘরের থেকে একটু ওপরে উঠে গেল। তাহলে আমি দেখতে পাচ্ছি ধরো এটা গেল আমার 250 ঘরে গেছে, 250-এর ঘরে গেছে। তার মানে আমি বুঝতে পারলাম যে এই যে জলতলটা উঠলো সেটা কত না, তোমাকে করতে হবে কি এই 250 থেকে 200 বাদ দিয়ে দিতে হবে। তাহলে তুমি পেয়ে যাবে এই টমেটোটার আয়তন হচ্ছে ml, এটাকে বলবো ml, মিলিলিটার, এটাকে বলবো মিলিলিটার। তাহলে আমার ছিল জলতল এখানে, আমার উঠে গেছে এখানে। এবার পুরো বস্তুটা কিন্তু ডোবেনি, তাহলে তোমাকে একটা কিছু কাঠি দিয়ে বা কিছু দিয়ে ডুবিয়ে দিতে হবে, কারণ এটার ঘনত্ব জলের থেকে কম বলে এটা ভাসছে, নাহলে এটা কিন্তু ডুবে যেত। তাহলে চলো আমরা এইভাবে বুঝলাম যে কোনো বস্তুর আয়তন আমরা মাপনি চোঙ দিয়ে কি করে বের করব। আগামীকাল এর পরের ক্লাসে তোমাদের দেখাবো যে আমরা কি করে একটা মাপনি চোঙ নিজেরা বাড়িতে বানাবো। তার জন্য আমাদের কি লাগবে না, একটা পুরনো ইঞ্জেকশনের সিরিঞ্জ,
অবশ্যই এটা কিন্তু বড়দের সাহায্যে জোগাড় করবে। আর তোমরা এরকম একটা কোনো বোতল হতে পারে, প্লাস্টিকের কোনো একটা পাত্র হতে পারে বা কিছু হতে পারে, অর্থাৎ যেটা ট্রান্সপারেন্ট, সেটাকে আমরা বাইরে একটা কাগজ চিটিয়ে দেবো এবং এইটা দিয়ে জল ঢেলে ঢেলে আমরা যতটা জল উঠছে আমরা একটু একটু করে দাগ দিতে থাকবো। তাহলে এইটার সাহায্যে আমরা মাপুনি চোঙ পরের দিন বানাবো। তাহলে তোমরা আজকে যেটা জানলে যে কোনো বস্তুর আয়তন মাপার একক হচ্ছে কি, আয়তনের একক হচ্ছে লিটার। 1 লিটার মানে আমরা যে বোতলগুলো ব্যবহার করি সেরকম বোতল। এই 1 লিটার মানে হচ্ছে 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটারের একটা ঘনক, সেটার আয়তন হচ্ছে 1 লিটার। আয়তন মাপা হয় মাপুনি চোঙের সাহায্যে এবং 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে 1000 মিলিলিটার মানে কি, এই রকম ছোট ছোট এই যে ব্লক 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটারের ঘনক, এগুলো হচ্ছে 1 মিলিলিটার। অর্থাৎ এই রকম 1000টা ব্লক হলে আমার 1 লিটার হবে, অর্থাৎ এই রকম 1 মিলিলিটারের 1000টা হলে 1 লিটার হবে। তাহলে তোমরা আজকে জানলে, আবার বলছি যে আয়তনের এই গল্পটা আমরা ভালো করে যদি বুঝে যাই আমাদের সারা জীবন কাজে লাগবে। কারণ 1 লিটারের ধারণা আমাদের ওআরএস বানাতে কাজে লাগবে, আমাদের ছোটদের ওষুধ খাওয়াতে কাজে লাগবে, এছাড়া বিভিন্ন কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এরপর থেকে ভালো করে একটু বিভিন্ন বস্তুর চলো আমরা কি করে আয়তন মাপবো মাপুনি চোঙের সাহায্যে সেই বিষয়টা আমরা জানবো। এরপর তোমার কাজ হচ্ছে তোমার বাড়িতে যা যা এরকম ওষুধ বা কোনো জল বোতল বা কোনো কিছুতে যদি আয়তন লেখা থাকে সেগুলো একটু দেখার চেষ্টা করো, কত মিলিলিটার আয়তন লেখা আছে এগুলো একটু বোঝার চেষ্টা করো। তাহলে এর পরের ক্লাসে আমরা মাপুনি চোঙ বানিয়ে আয়তন মাপবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। তাহলে দেখলে তো, এইভাবে আমরা যদি আয়তনটা বুঝে নিই তাহলে আয়তনের অঙ্কগুলো একেবারে বোঝা কত সোজা। আর শুধু অঙ্কের জন্য নয়, শুধু অঙ্কের নাম্বার পাওয়ার জন্য নয়, বিজ্ঞানের নাম্বার পাওয়ার জন্য নয়, এই জ্ঞান আমাদের সারা জীবন কাজে লাগবে। ওআরএস বানানো থেকে শুরু করে, বাচ্চাকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে, কেউ যদি কাঠের মিস্ত্রি হও কতটা কাঠ কিনবে তার আয়তন, সিএফটি, এই সমস্ত কিছুতে আয়তনের এই জ্ঞান আমাদের লাগবে। তাহলে চলো এরপর আমরা চলে যাই সোমেন স্যারের ক্লাসে। সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর সবাই তোমরা সবাই ভালোই আছো। তোমরা বাড়িতে কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে আর হোম টাস্কগুলো খাতায় কলমে করবে। যাই হোক, আজকে আমরা অ্যাডভেঞ্চার বর্ষায় যে গল্পটি আছে 4th শ্রেণীর, আজকে বাকি অংশটি আমরা পড়ে নেব। আজকে তোমাদেরকে এই অংশটি পড়াবো, বাকি অংশটি তোমরা আমার সাথে সাথে পড়বে। তাহলে শুরু করা যাক। তাহলে তোমরা 4th শ্রেণীর পাতাবার বইয়ের 91 পাতা বার করো। বাকি অংশটুকু আমরা পড়ে নিচ্ছি, তোমরা আমার সাথে সাথে পড়বে। আগের দিন আমরা পড়েছি যে অ্যাডভেঞ্চার বর্ষায়। অ্যাডভেঞ্চার মানে আগের দিন বলেছি, তোমরা শুনেছ যে দুঃসাহসিক, রোমাঞ্চকর। এই বর্ষার যে প্রকৃতির রূপ সেই এই লেখার মধ্যে লেখক তুলে ধরেছেন। এসো আমরা পরের পড়াটুকু জেনে বুঝে নিচ্ছি। সন্ধ্যার মুখে পিসিমাদের বাড়ির কাছাকাছি এসে দেখি মাঠের জল একটা টুবু টুবু ভরা পুকুরের সঙ্গে এক হয়ে গেছে। আর সেই গোড়ালিটো বা ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধ হাত লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে
মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে। আমরা কালক্ষেপ না করে 1.5-2 কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম। সেজ পিসিমার বাড়ি 2 দিন কাটল, 3 দিন কাটল, কিন্তু সেই নাগাড়ে বৃষ্টি আর থামে না। এই জলের মধ্যে পিসি ছাড়বে না। এদিকে আমার মন ছটপট করছে নিজের বাড়ির জন্য। এক পিস্তুত ভাই একটা তুক বলল, 100টা পুর কাগজে লিখে পোড়ালে নাকি বৃষ্টি থেমে যায়। আমি কাশীপুর, চাঁদপুর, ফতেপুর, বদরপুর, শিবপুর, অনুরাধপুর, পৃথিবীর যত পুর আছে লিখে পোড়ালাম, কিন্তু কিছু হলো না। আমি থেকে থেকে আকাশ দেখি, অশেষ মেঘ, মন ব্যাকুল হয়ে উঠছে। শেষে দুপুরে খাওয়া দাওয়ার পর বৃষ্টি যেই একটু ধরেছে, আমি সবচেয়ে ছোট ভাইটাকে বলে লুকিয়ে বেরিয়ে পড়লাম। পথঘাট জলে ভেজা, বাতাসে জলকণা, এক্ষুনি আবার বৃষ্টি আসবে। আমি হনহন করে পা চালালাম। পথ একেবারে জনহীন, একটা গরু বাছুর পর্যন্ত নেই। দিগন্ত পর্যন্ত দুদিকে শুধু পাটক্ষেত। মাইল পরের পাতা উল্টো, 2 যেতে না যেতে বৃষ্টি এলো। আমি না থেমে চলতে লাগলাম। এখনো অন্তত 10 ক্রোশ অচেনা পথ পাড়ি দিতে হবে। তোমরা দেখছো তো মন দিয়ে? মাঠের বৃষ্টি বড় বিশাল। অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ। বাতাসের বেগ জলের রেখাকে থুড়ে থুড়ে ধোঁয়া করে দিচ্ছে। পিঠের উপরে বৃষ্টি আমাকে তার পেরেকগাঁথা থেবড়া হাতে চড়ের পর চড় মারছে। কিন্তু ভালোই হলো, ঝড়ের ধাক্কা আমাকে 3 গুণ বেগে ঠেলে নিয়ে যেতে লাগলো সামনে। শরীরটাকে শুধু খাড়া রাখতে পারলেই হলো। পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। কিন্তু সমস্ত বাংলাদেশ জুড়ে বৃষ্টি নেমেছে নাকি? বাতাসের গর্জনের সঙ্গে চারিদিকে বাজ ডাকছে, কড়কড় কড়কড়। আমি ছাড়া এই বাংলাদেশের মাঠে কেউ নেই। অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়ার দমকে আমার শরীরে এবার ঠান্ডার কাঁপুনি ধরল। আমি প্রায় দৌড়তে লাগলাম। এমন সময় দেখি সামনে চামচির লোহার পুল। আষাঢ়ন্ত বেলার তখনও খানিকটা বাকি আছে। বৃষ্টিও একটু ধরে এলো। বৃষ্টি থেমে যাওয়া হাওয়ায় আমি ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। বাড়িতে যখন পৌঁছালাম তখন মেঘলোকে রক্তহীন শেষ সূর্যাস্ত লেখা। বড় মা ছোট মা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক। তাড়াতাড়ি গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরো কাঁথার মধ্যে সেঁধিয়ে গেলাম শরীর গরম করতে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখলে যে বর্ষার শিশুর ছোটোবেলাকার যে আনন্দ, সেই রোমাঞ্চ এই গল্পের মধ্যে তোমরা দেখতে পেলে। তাহলে আমরা এরপর আমরা কিছু শব্দ, এখানে শব্দগুলো মানেগুলো দেখে নিই। সন্ধ্যার মুখে পিসিমাদের বাড়ির কাছাকাছি এসে দেখি মাঠের জল টুবু টুবু ভরাবো। টুবু টুবু মানে কানায় কানায় ভর্তি, একবারে টুবু 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 এক হয়ে গেছে। আর সেই গোড়ালিটো বা ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধ হাত লম্বা, আধ হাত পুরনো কই মাছেরা, আধ হাত লম্বা মানে প্রায় 1 ফুট
1 ফুট এরকম বড়, পুরনো অনেক বড় কই মাছ। কই মাছ জানো তো জ্যান্ত মাছ বলে, কারণ এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, যেমন কই, মাগুর, হ্যাঁ, শিঙ্গি, ট্যাংরা, এদেরকে বলে জ্যান্ত মাছ। এদের একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, সেই জন্য বলে। দেশান্তরে মানে দেশ থেকে দেশান্তরে অন্য দেশে আমরা কালক্ষেপ না করে 1.5 2 20 1.5 2 20 মানে ধরো মোটামুটি 35 থেকে 40টা, 1 20 মানে 20 আর 2 মানে 40টার মতো কই মাছ সেই উল্টানো ছাতার মধ্যে আমরা নিয়ে ফেললাম। এরপর সেই পিসিমার বাড়ি 2 দিন কাটলো, 3 দিন কাটলো, আর কি ভালো লাগে আমাদেরও। তোমাদের মন কেমন করতে করে অনেক দিন একটা জায়গায় থাকলে, তাহলে আর ভালো লাগছে না। এক নাগাড়ে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, অনবরত বৃষ্টি হচ্ছে, থামছে না। এই জলের মধ্যে পিসি ছাড়বেও না। এদিকে আমার তোমাদের তোমাদেরও মনে হয় যে মন ছটফট করে, সেরকম আর কি এই লেখকের মন ছটফট করছে। তাহলে এক পিস্তু তো ভাই একটা তুক বলল। তুক মানে মন্ত্র, মানে তুক তাক বলে না, যে বিভিন্ন রকম কুসংস্কার আছে, তো এই জ্যোতিষীরা করে থাকে। তো সেই তুক মানে একটা মন্ত্র আর কি। বলছে তুকটা কি না, 100টা পুরো কাগজে লিখে পড়ালে নাকি বৃষ্টি থেমে যায়। তো সে আমি কাশীপুর, তোমরা যেন তোমাদের এই মানে আছে, যেমন ধরো আমাদের কাছাকাছি বিষ্ণুপুর, জয়কৃষ্ণপুর, এরকম দুর্গাপুর, এরকম অনেক আছে, জয়রামপুর, সেরকমই কাশীপুর, চাঁদপুর, ফতেপুর, বদরপুর, শিবপুর, অনুরাধপুর, এরকম অনেকগুলো পুর, প্রায় 100টা পুর লিখলো। কিন্তু যত পুর আছে লিখে পড়ালাম, কিন্তু কিছুতেই বৃষ্টি আর থামলো না। আমি থেকে থেকে আকাশ দেখছি, অশেষ মেঘ, যার কোনো শেষ নেই। অশেষ মানে যার কোনো শেষ নেই। মন ব্যাকুল হয়ে উঠলো, ব্যাকুল মানে অস্থির হয়ে উঠলো। শেষে দুপুরে খাওয়া দাওয়ার পর বৃষ্টি যে একটু ধরেছে, অমনি ছোট ভাইকে বলে, বড়কে বললে তো যেতে দেবে না, তাই ছোটকে বলে আমরা লুকিয়ে পড়লাম। তাই বড় যদি জানতে পারে তাহলে আসতে দেবে না, কিন্তু আসতে হবে, মন ব্যাকুল হয়ে উঠেছে। তাই ছোটকে বলে লুকিয়ে বেরিয়ে পড়লাম। পথঘাট জলে ভেজা, বাতাসে জলকণা, এক্ষুনি আবার বৃষ্টি আসবে। আমি হনহন করে পা চালালাম। পথ একেবারে জনহীন, পথ ফাঁকা, এবার গরু বাছুর কিচ্ছু নেই। দিগন্ত পর্যন্ত শুধু পাটক্ষেত। মাইল 2 যেতে না যেতে বৃষ্টি এলো। মাইল হচ্ছে একটা দূরত্বের একক, প্রায় 1 কোষ। 1 মাইল সমান 1760 গজ, সমান 1.609 কিলোমিটার। এটা হচ্ছে মাইল। তা দেখলে এখন অন্তত 10 ক্রোশ অচেনা পথ। সেই পথটা দেখা যাচ্ছে অচেনা, তা চেনে না। মাঠের বৃষ্টি বড় বিশাল বিরাট এক অনাবৃত, মানে অনাবৃত পৃথিবীকে, মানে আবরণহীন, নিরাশ্রয়, কোনো আশ্রয় নেই। পেয়ে তার বল, মানে বল বলতে এখানে শক্তি, দুর্ধর্ষ, বিরাট ক্ষমতা, বল, শক্তি পেয়ে গেছে। বাতাসের বেগ জলের যে পড়ছে সে রেখাকে ধুয়ে দিচ্ছে। পিঠের উপর যেন পেরেক গাদলে যেমন আমাদের লাগে, সেরকম যেন পিঠটার উপর চড়চড় করে মারছে। তারপরে দেখো যেমন এখানে অতি দ্রুত, মানে খুব হচ্ছে তাড়াতাড়ি। বাংলাদেশের বৃষ্টি নেমেছে নাকি বাতাসের গর্জনের সঙ্গে চারদিকে বাজ ডাকছে। বাজ তোমরা জানো যে মেঘে মেঘে আঘাত করলে, ঘষা লাগলে বাজের সৃষ্টি হয়। অবিশ্রান্ত বৃষ্টি থামছেই না, কাঁপুনি ধরেছে। আমি প্রায় দৌড়তে লাগলাম। এমন সময় দেখি সামনে চানসিল লোহার পুল মানে ব্রিজ টাইপের আর কি, সাঁকো। পুলটার নাম কি? চানসিল লোহার পুল। আষাঢ়ান্ত মানে আষাঢ় মাসের প্রায় শেষের বেলায় খানিকটা বাকি আছে। বৃষ্টি একটু ধরে এলো। বৃষ্টি থেমে যাওয়া হওয়ায় ঠক
টক করে কাঁপতে লাগলাম, হাঁটতে লাগলাম। কে না লেখক, সেই কাঁপতে লাগলেন, হাঁটতে লাগলেন। বাড়িতে যখন পৌঁছালাম, লেখক নিজেই কথাটা বলছেন, বাড়িতে যখন পৌঁছালাম তখন মেঘলোকে রক্তহীন শেষ সূর্যাস্ত লেখা। বড় মা ছোটো মা আমাকে ওই ঝড় জলের মধ্যে থেকে অবাক। তাড়াতাড়ি গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরো কাঁথার মোটা সেঁধিয়ে গেলাম শরীর গরম করতে। তাহলে তোমরা দেখলে, এই যে বা বিনা আয়াসে, আয়াসে মানে বিনা পরিশ্রমে, এই যে আয়াসে এখানে শব্দ আছে একটা, আয়াসে। তোমরা এখানে মানেগুলো দেখতে পাবে, কয়েকটা মানে আছে, সব মানে নেই। যেমন আষাঢ়ান্ত আসামে সে সেঁধিয়ে মানে প্রবেশ করে, দুর্দর্শ মানে যাকে পরাজিত করা যায় না, কষ্টকর। তো দেখলে তোমরা বলো, দেখলে এই গল্পটা পড়লে দেখো আমরা, তাহলে বলো তো তোমরা এই গল্পটি পড়ে এখান থেকে কি বুঝলে, কি শিখলে? হ্যাঁ, ঠিক বলেছ। মাঠে ঘাটে খেলে বেড়ানোর আনন্দ ও শৈশবের রোমাঞ্চ, এটা আমরা শিখলাম। মাঠে ঘাটে খেলে বেড়ানোর আনন্দ, শৈশবের রোমাঞ্চ। আচ্ছা বলো তো, গ্রীষ্মের ছুটিতে কে বাড়ি এসেছেন? হ্যাঁ, ঠিক বলেছ, লেখক মনীন্দ্র গুপ্ত। আচ্ছা, পাঠ্যাংশটির সঙ্গে তোমরা পাঠ্য আর কোন বিষয়ের যোগ দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক বলেছ, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, অঙ্ক। উদাহরণ দাও। যেমন বৃষ্টি, মাঠ, পথঘাট, পাটক্ষেত, এগুলো ভূগোল। অশ্বিনী কুমার দত্ত ইতিহাস, রামধনু বিদ্যুৎ বিজ্ঞান, ও মাইল, ক্রোশ, কুড়ি, এগুলো সব অঙ্কের বিষয়। ঠিক বলেছ। তাহলে তোমরা একটি বাড়িতে শ্রুতিলিখন করবে, এক পাতা, বাড়ির বড়দেরকে বলবে, ওনারা বলবেন আর তোমরা শুনে শুনে লিখবে খাতায়। আর যে নতুন শব্দগুলো পেলে শব্দগুলো মানেগুলো ভালো করে করবে। আর ভালো করে রিডিং পড়বে। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার পরের ক্লাসে তোমার সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, টাটা। তাহলে এরপর চলো আমরা যাই আমাদের ছোট্ট বন্ধু সুজনের কাছে। সে তোমাদের এই একটি বিজ্ঞানের পরীক্ষা দেখাবে। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের এই টিভি ক্লাস দেখে সুজন আমাদের জানিয়েছে তাদের এই ক্লাস খুব ভালো লাগছে। আমরা অনেক ভালোবাসা জানাই আমাদের সমস্ত এই ধরনের অনেক দূরে থাকা বন্ধুদের। আশা করি তোমরাও আমাদের জানাবে। চলো আগে দেখে নিই সুজন কি পরীক্ষাটা করছে। সব সাপের কামড় কি বোঝা যায়? সাপে কামড়েছে বুঝবো কিভাবে? সাপে কামড়ালে কোন হাসপাতালে যাব, বড় হাসপাতাল নাকি কাছের হাসপাতাল? জেনে নিই একটি সত্য ঘটনা থেকে। অজানা কামড় নিয়ে রাধানগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এলে তার সাপের কামড়ের লক্ষণ বুঝে অসাধারণ চিকিৎসা করলেন কর্তব্যরত চিকিৎসক এবং নার্সবৃন্দ। গত 3রা মে রাত্রিবেলা ঘুমের মধ্যে কিছু একটা কামড়ায় মঙ্গলদীপকে। কামড়ানোর সাথে সাথে তারা কোনো ওঝা বা গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট না করে ছুটে যায় রাধানগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে গিয়ে কি ঘটেছিল সুস্থ হওয়ার পর আমাদের জানিয়েছে মঙ্গলদীপ। তুমি দেখেছিলে সাপটা? না, রাত্রে ঘুমাচ্ছিল। হ্যাঁ, দিয়ে তারপরে দেখি পায়ে রক্ত। তারপরে না কনফার্ম বলতে পারিনি যে আমার সাপে কামড়িয়েছে বলে। আচ্ছা, তুমি তার মানে একটা কিছু কামড়েছে ধরে নিয়ে গেছিলে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, দিয়ে কি করলেন? প্রথমে রক্ত পরীক্ষা করলো, তারপরে আবার ডেকে রক্ত পরীক্ষা করেছে। হ্যাঁ, তখন কি আমি সে বিহাংসের মতন হয়ে গেল। তোমার কি কি কষ্ট হচ্ছিল তখন? নিঃশ্বাস দিতে একটু কষ্ট হচ্ছিল, আর ঢক গিলতে এখানে যন্ত্রণা হচ্ছিল। আচ্ছা, আর ঘুম ঘুম পাচ্ছিল। ঘুম পাচ্ছিল, তাকাতে পারছিলেন না, তাই তো? হ্যাঁ, দিয়ে তারপরে ডাক্তারবাবু তোমার এভিএসটা দিলেন। হ্যাঁ, এভিএসটা সঙ্গে সঙ্গে চালিয়ে দিলেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, রাধানগর হাসপাতালে। আচ্ছা, দিয়ে তারপরে ওখান থেকে বিষ্ণুপুর। দিয়ে বিষ্ণুপুরে তোমাকে কি আর এভিএস দিয়েছিল? হ্যাঁ, বিষ্ণুপুরেও দিয়েছিল। দিয়ে তারপরে তুমি ভর্তি হলাম, তারপরে 2 দিন রক্ত পরীক্ষা করেছিল। হ্যাঁ, আচ্ছা, তারপরে ইঞ্জেকশন দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তোমার চিকিৎসাতে কি খরচ হয়েছে?
না খরচ হয়নি, শুধু খরচ। গাড়ি ভাড়াটি লেগেছে। গাড়ি ভাড়াটা লেগেছে। মঙ্গলদ্বীপের চিকিৎসা করেন রাধানগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাক্তার অভিজিৎ সিনহা। তিনি জানাচ্ছেন বা কামড়ের কোনো লক্ষণ বা সাপ নিয়ে ইত্যাদি করে এসেছিল এখানে? না, ও যখন এসেছিল মোটামুটি 3:20 বাজে, ও জাস্ট একটা বাইট এসেছিল, জাস্ট রক্ত বেরিয়েছিল এটাই, এটুকুই। আর যখন এসেছিল তখন উনি কোনো রক্ত দেখতেও পাইনি, কোনো বাইট মার্কও দেখতে পাইনি আর কি, জাস্ট এটুকু। হ্যাঁ। আর যখন এসেছিল কোনো সাপ নিয়েও আসেনি, জাস্ট বললো যে আমার কিছু কামড়েছে, আমি দেখিনি, আমি শুয়েছিলাম, দেওয়ালের দিকে পা ছিল, দেওয়ালে নাকি একটু ফাটা ছিল, সেরকম জায়গায় ফাটা রেখেছিল, ব্যাস এইটুকুই হিস্ট্রি ছিল। আমরা WBCT20 করি, যেটা প্রোটোকল মেনে করার পরে দেখলাম যে ব্লাডটা ক্লট করে গেছে, সেক্ষেত্রে আমরা কনফার্ম হলাম যে এটা রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া নয়। তো এটা করার পর আমরা পেশেন্টকে অবজারভেশনে রাখি। তারপর মোটামুটি ধরুন 45 মিনিট পর পেশেন্ট কমপ্লেন করে যে একটু বুক জ্বালা করছে। তো অনেক সময় কি হয় গ্রামের দিকে, যে রাত্রে হাবিজাবি খায়, তো তারপরে বুক জ্বালা করে, একটা অ্যান্টাসিড লিকুইড দিয়ে পেশেন্টকে আরেকটু ক্লোজ অবজারভেশনে রাখি এবং আরেকবার রিপিট WBCT20 করি। তো ওই ক্ষেত্রেও নেগেটিভ রিপোর্ট আছে, কিন্তু পেশেন্ট বলে যে একটু অস্বস্তি হচ্ছে। তো আমি বলি পেশেন্টকে যে একটু জল খেয়ে দেখো, জল খেলো, খেতে পারলো, কোনো অসুবিধা নেই, কিন্তু বললো যে আমি বললাম কোনো অসুবিধা হচ্ছে, বললো যে না, গলার কাছে জাস্ট একটু কিছু আটকে আছে বা এরকম কিছু মনে হচ্ছে। আমার আরেকটু সন্দেহ হয়, আরেকটু ক্লোজ অবজারভেশন করি। মোটামুটি তার আধ ঘন্টা পর পেশেন্ট কমপ্লেন করে যে আমার একটু অসুবিধা হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। তো স্যাচুরেশন মাপি, স্যাচুরেশন নর্মাল থাকে। আমি টোসিসের একটা পরীক্ষা করি, জাস্ট আঙ্গুল দিয়ে আমার আঙ্গুলের মুভমেন্টটাকে ট্র্যাক করতে বলি। তো সেক্ষেত্রে ও ট্র্যাক করতে পারেনি। তো তখন মোটামুটি কনফার্ম হয় যে না, টোসিস ডেভেলপ করবে। আমি সিস্টারকে বলি যে এভিএস রেডি করুন, এবং এভিএস রেডি করতে করতে উইদিন 5 মিনিটস পেশেন্টের টোসিস ডেভেলপ করে, এবং টোসিস ডেভেলপ করার মোটামুটি 4 to 5 মিনিটসের মধ্যে আমরা এভিএস চালিয়ে দিই। আচ্ছা। এভিএস তার সঙ্গে যেহেতু নিউরোলজিক্যাল সিমটম, আমরা বুঝতে পারি যে এটা পয়জনাস স্প্রেড বাইট। তো নিউরোলজিক্যাল সিমটম ইয়ে করার জন্য, মানে কাউন্টার করার জন্য আমরা নিওস্টিগমিন, অ্যাট্রোপিন, যা যা প্রোটোকল, অ্যাড্রেনালিন দিই। আচ্ছা আচ্ছা। এবার যেহেতু 100 ml এনএসএ আমি চালু করেছিলাম এভিএসটা, এবং জেটে গেছিল, তো পেশেন্ট একটু সিভারিং কমপ্লেন করছিল, ফেনারগানও দিই। তো তারপর মোটামুটি আধ ঘন্টা পর পেশেন্ট একটু স্টেবল হয়, কিন্তু যেহেতু নিউরোলজিক্যাল সিমটম তাড়াতাড়ি ডিসবার্স করে না, তো 1 ঘন্টা পর আরেকবার রিপিট ডোজ নিওস্টিগমিন আর অ্যাট্রোপিন দিই এবং পেশেন্টকে রেফার করি। আচ্ছা। না, একদমই ঠিক নয়, কারণ সাপে যদি কাটে আমাকে হসপিটাল আসতে হবে, কিন্তু সাপে কাটা মানেই যে আমাকে এভিএস চালু করতে হবে, এই জিনিসটা কিন্তু কখনোই নয়। কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম স্নেক বাইট কিন্তু নন টক্সিক বা নন পয়জনাস বাইট হয়। ম্যাক্সিমাম বাইট কিন্তু নন পয়জনাস। কাজেই আমাকে চিতি কামড়ালো, চিতিরও অনেক ভাগ থাকে, ক্যাটাগরি থাকে। চিতি কামড়ালো মানে যে চিতিটা ওইটা টক্সিক বাইট হচ্ছে, সেই জিনিসটা নয়। তার মানে আপনারা লক্ষণ কনফার্ম হলেই, লক্ষণ যদি কনফার্ম করা যায়, এবং পার্টিকুলার লক্ষণ কিন্তু দেখা যায়, যদি টক্সিক বাইট হয় লক্ষণ কিন্তু দেখা যায়। আচ্ছা। এবং একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, যে চন্দ্রবোড়ার কামড় আপনি বললেন যে একটি রক্ত পরীক্ষা করে বোঝা যায়, বাকি সাপের কামড়গুলো কিভাবে আপনারা বোঝেন যদি একটু বলেন? চন্দ্রবোড়া কামড়ালে যেহেতু হিমাটোটক্সিক বাইট হয়, আমি WBCT20 করে বোঝা যায়। বাকি সাপের কামড় আমি যদি চিতি ধরি, চিতি সব থেকে ডেঞ্জারাস সাপ, কারণ এই কারণে বলতে চিতির ফ্যাটাল ডোজ খুব কম, এবং চিতির সব থেকে কম বলতে গেলে ফ্যাটাল ডোজ। আর চিতির হচ্ছে কোনো বাইট মার্ক থাকে না, খুব ভালো কমপ্লেক্সেন না হলে, একটু ডার্ক কমপ্লেক্সেন হলে কিন্তু কোনো বাইট মার্ক আমি পাবো না। আর পেশেন্ট যদি সাপ না দেখে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ডিটেক্ট করাটাও খুব অসুবিধাজনক হয়। আর এই যে সিমটম ম্যানিফেস্ট করে চিতির, কিন্তু সিমটম ম্যানিফেস্ট করতে কিছুক্ষণ সময় লাগে, মানে সেই সময়টা অনেকটা ভ্যারি করে। আমি কয়েক ঘন্টার মধ্যেও পেতে পারি, আমি কিন্তু একদিন পরেও সিমটম পেতে পারি। তো সেক্ষেত্রে চিতি সাপের কামড়ানোটা একটু ট্রিকি। তো তাও একটু যদি ফলো করা যায় পেশেন্টকে ভালো করে, তাহলে এটাও বোঝা যায়। আর সেক্ষেত্রে যদি আমি গোখরো ধরি কিংবা হরিশ ধরি, তাদের ফ্যাটাল ডোজটা বেশি, কিন্তু ওরা বেশি বিষও ঢালে। তো সেক্ষেত্রে কিন্তু লোকাল সাইন সিমটম দেখে আমি অনেকটা আন্দাজ করতে পারি যে সেই জায়গায় ব্লিস্টার ফর্মেশন কিংবা সেই জায়গায় গ্যাংগ্রিনাস চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এটা কিন্তু
সেক্ষেত্রেও নিউরোলজিক্যাল সিমটম সাইন সিমটম পাবো আমি, কিন্তু ওই বেসিক্যালি লোকাল সিমটমটা কিন্তু গোখরোর ক্ষেত্রে প্রচন্ড বেশি হয়। আচ্ছা তো এইভাবে ক্রেট বা গোখরো কিংবা ভাইপার আমরা বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ডক্টর। কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের কাছে কেমন ব্যবহার পেয়েছেন জানতে চাওয়ায় মঙ্গলদ্বীপের মা কাঞ্চন বাউরি আমাদের জানান, ভালো পেয়েছি, ডাক্তার খুব ভালো। ডাক্তার আমাদের ফোন নাম্বার থাকেনি বা পয়সা থাকেনি, তখন ডাক্তারই বলছে দাও আমি কল করে দেবো। আমি নাম্বারটা খুঁজে তারপরে আবার ফোন করে, ডাক্তারই ফোন করে। তো ডাক্তারবাবু বলছে তোমরা নিয়ে যাও। দিদিমণিটাও খুব ভালো ছিল, যে তুমি নিয়ে চলে যাও, যে তোমরা নিয়ে যাও তাড়াতাড়ি করে। আমার যাওয়ার আগে তো পয়সা টাকা দেখার আগেতে ডাক্তারবাবু তুলে দিয়েছে গাড়িতে। সাধারণ মানুষ হিসাবে যে বিষয়গুলো আমাদের জেনে বুঝে রাখা দরকার, কোনো কিছু কামড় মনে হলে বা সাপের কামড় মনে হলেই আপনি সাথে সাথে মোটরসাইকেলে করে চলে যান আপনার নিকটবর্তী সেই স্বাস্থ্যকেন্দ্রে যেখানে রাতে রোগী ভর্তি থাকেন। সবসময় আমাকে বড় হাসপাতালে যেতে হবে এবং প্রচুর রক্ত পরীক্ষা দরকার, তবে ডাক্তারবাবু নিশ্চিত হবেন, এই তথ্য বা এই ধারণা একেবারে ভ্রান্ত। সাপে কামড়েছে কিনা চিকিৎসক নিশ্চিত হবেন একটি ছোট্ট রক্ত পরীক্ষা করে, যার জন্য একটি কাঁচের নতুন পরিষ্কার শুকনো টেস্ট টিউব প্রয়োজন, আর লক্ষণ দেখে। তাই সাপ ধরে নিয়ে যাবার কোনো প্রয়োজন নেই। সাপের কামড় এড়াতে অবশ্যই রাতে টর্চ ব্যবহার করুন, বিছানা ঝেড়ে মশারি টাঙ্গিয়ে শোন, এবং যারা চাষের কাজে যাচ্ছেন পায়ে একটা পুরনো বস্তা কয়েক পরত করে সেগুলো পায়ে মজার মতো জড়িয়ে পরে নিন, তাহলে চন্দ্রবোড়ার কামড় এড়ানো যাবে। এবং বাড়িতে যে ইঁদুর গর্ত থাকবে আছে সেগুলি বুঝিয়ে ফেলুন, কারণ সেখানে ইঁদুর খেতে সাপ আসবে। আর বাড়ির যে রাত্রে খাবারের উচ্ছিষ্ট তা বাইরে ফেলে দিন, কারণ তা ইঁদুরকে আকর্ষণ করবে এবং ইঁদুরের পিছনে আসবে সাপ। করোনার এই আবহে মঙ্গলদ্বীপের প্রতিটি লক্ষণকে যথাযথভাবে অর্থাৎ স্নেক বাইট ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলার জন্য রাধানগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বিষ্ণুপুর জেলা হাসপাতালের সমস্ত ডাক্তার এবং নার্সদের রাধানগর গ্রামের গ্রামবাসীদের পক্ষ থেকে অভিবাদন জানাই। নমস্কার, আমি বেলুর গাছ থেকে প্রাইমারি সেকশনের 3য় শ্রেণী ছাত্র বলছি, সুজন মিত্র। 2 গ্লাসের সমান জল আছে, দেখুন আমি এইটা ডোবালাম, ডুবে গেল। ডিমটা ভারী বলে জলটা উঠে গেল। এবার এইটায় ডোবালাম, কেন ডিমটা উঠে গেল? আমি চুপি চুপি একটু নুন মিশিয়ে দিয়েছিলাম, দেখুন ডিমটা উঠে গেছে, দেখেছেন? কারণ আমি জলটা ভারী হয়ে গেছে আর ডিমটা হালকা শুধু ভারী আছে, তাই এটা ডুবছে না। এটা বিজ্ঞানের কারণ। দেখলে তো কি সুন্দর পরীক্ষাটা করেছে সুজন। তাহলে আজ আমাদের সময় শেষ, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর আমাদের এই ক্লাস তোমাদের কেমন লাগছে তা কিন্তু জানার ইচ্ছে রইল, অবশ্যই আমাদের জানাবে। আমাদের জানানোর ঠিকানা রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট বন রাধানগর, জেলা বাঁকুড়া। আমাদের ইমেল করতে পারো rbps.radhanagar@gmail.com এ, এবং হোয়াটসঅ্যাপেও আমাদের জানানো যাবে যে তোমাদের এই ক্লাস কেমন লাগছে। আমাদের জানানোর নাম্বার 9474565047। যাই হোক, সবাইকে ভালোবাসা জানাই। দেখা হচ্ছে আগামীকাল। টাটা।